আচ্ছা, আমরা যেটা বলছি সেটা হলো যে তোমার হচ্ছে প্রথমে আমরা পড়াচ্ছি ইন্ডাক্টর এন্ড ইন্ডাকটেন্স। তো আমরা বলছি প্রথমে যে ইন্ডাক্টর ইজ এ ডিভাইস ফর স্টোরিং এনার্জি ইন এ ম্যাগনেটিক ফিল্ড। সো ইন্ডাক্টর ইজ জেনারেলি কল্ড অ্যান ইন্ডাকটেন্স। তাহলে এইখানে মোটামুটি এটার ডেফিনেশনটা এতটুকুই, কিন্তু যেইটা তোমার মানে জানার জন্য বা প্রশ্নের জন্য আসতে পারে সেটা হলো এখান থেকে যে লাইনটা আমরা বলছি যে ইন্ডাক্টর মে বি রিগার্ডেড as the magnetic counterpart of a capacitor which stores energy in an electric field. ইন্ডাক্টরকে আমরা বলছি যে ম্যাগনেটিক কাউন্টারপার্ট, অর্থাৎ কাউন্টারপার্ট মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ আর কি। মানে ক্যাপাসিটর যেমন ইলেকট্রিক ফিল্ডে যে কাজ করে, ইন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডে সেম কাজ করে। তাহলে তোমারে এখান থেকে একটা প্রশ্ন করা যেতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর। তাহলে তুমি কি বলবা? প্রথমে তো যে ক্যাপাসিটর কি করে, ক্যাপাসিটর এনার্জি স্টোর করে ইন ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। আর ইন্ডাক্টর এনার্জি স্টোর করে, এটা একটা ডিভাইস যেটা এনার্জি স্টোর করে ইন ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। ইন্ডাক্টরের একক হচ্ছে হেনরি আর ক্যাপাসিটরের একক হচ্ছে ফ্যারাড, মাইক্রোফ্যারাড, মিলিফ্যারাড, মূলত ফ্যারাড আর কি, ঠিক আছে। এবং ক্যাপাসিট্যান্স কে ইউজুয়ালি সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইন্ডাকটেন্স কে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি কম্পারিজন। সো এখানে যদিও টপিকসটা হচ্ছে ইন্ডাক্টর রিলেটেড, কিন্তু আমি তোমাকে বললাম যে তুমি এখানে প্রিপারেশন দিচ্ছ যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে একটা কম্পারিজন, ঠিক আছে। এখন আসো সেলফ ইন্ডাকটেন্স বলতে আমরা কি বলছি। তো আমরা বলছি যে তোমার আমরা অলরেডি যে ম্যাগনেটিক ফ্লাক্স ডিউ টু ইন্ডাকশন বি, আমরা এটা দেখছি যে ফাই বি ইজ ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রাল বি ডট ডিএস। একটু ব্লার আছে, হ্যাঁ, আমি প্রয়োজনে তোমাদের লিখে দিচ্ছি। এটা ফাই বি, যদি আমাদের টার্ম গুলো আমরা অলরেডি পরিচিত, কারণ সবগুলো আমরা পড়লাম দুই এক ক্লাস আগেই। ম্যাগনেটিক ইন্ডাকশনকে যে ফাই বি বলে সেটা তো আমরা অলরেডি জানি। আর এই যে ইন্ডাকশন ল, দ্যাট ইজ ওহমস ল, তো আমরা গতদিনই পড়লাম। সেখান থেকে আমরা বলছি যে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি, ডি ফাই বি বাই ডিটি। তাহলে আমরা এই দুটার মধ্যে রিলেশন করতে পারি এই দুইটা ইকুয়েশন থেকে। আমরা বলছি যে ইন্ডাকশন ল হোল্ডস whenever there is a change in flux. সো সেটাও আমরা জানি। ফ্যারাডের ল অবশ্যই আমরা বলছিলাম যে যতক্ষণ চেঞ্জ অ্যাক্টিভ থাকবে, মানে চেঞ্জ রানিং থাকবে, ততক্ষণই ফ্যারাডের লটা অ্যাক্টিভ থাকবে। So when the current changes, there is a change in flux. Let us consider the current is changing in a single coil. দেখো এখানে আমরা ফ্যারাডের লতে আমরা বলছিলাম যে দুইটা কয়েল থাকবে আর কি। মানে দুইটা কয়েল বলতে আইদার একটা কয়েলের সোর্স থাকবে, এরকম ছিল, একটা কয়েলের সোর্স থাকবে আর একটা কয়েল দ্বারা ইনডিউস হয়েছিল, অথবা একটা কয়েলকে একটা বার ম্যাগনেটের কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে আসা হচ্ছে, বা বার ম্যাগনেটটার কাছাকাছি নিয়ে, এক্সটার্নাল একটা ব্যাপার ছিল। কিন্তু যদি এমন হয় যে লেট আস কনসিডার দ্য কারেন্ট আই চেঞ্জিং ইন এ সিঙ্গেল কয়েল,
ফ্লাক্স উইল অলসো চেঞ্জ ইন দ্য সেম প্রপোর্শন। তাহলে আমরা বলছি যদি একটা সিঙ্গেল কয়েলে কারেন্ট চেঞ্জ হতে থাকে, সেটা কিভাবে? আমরা যদি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স অ্যাড করি আর কি, বুঝছো? অর্থাৎ মনে করো যে আমরা যে পাওয়ার সাপ্লাই দিছি, পাওয়ার সাপ্লাই সাথে আমরা যদি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স অ্যাড করি, অর্থাৎ সময় সাপেক্ষে রেজিস্ট্যান্স চেঞ্জ হতে থাকবে, বাড়তে থাকবে, কমতে থাকবে, তাহলে সেক্ষেত্রে ন্যাচারালি কারেন্টও চেঞ্জ হতে থাকবে আর কি। কারেন্টের পরিমাণ সেটা চেঞ্জ হতে থাকবে। সো এই যে ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে ফ্লাক্স উইল অলসো চেঞ্জ দ্য সেম প্রপোর্শন। তাহলে আমরা বলছি যে যেহেতু কারেন্ট চেঞ্জ হতে থাকলে ফ্লাক্স চেঞ্জ হবে, এবং কারেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা কোনো ব্যাপার না। সো এখানে আমরা সিঙ্গেল কয়েলে যদি কারেন্ট চেঞ্জ করে পার্টিকুলার একটা সেটআপের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রেও ফ্লাক্সটা চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, এখানে বেশি ব্লার এরকম আর কি, যে 5e ইজ প্রপোর্শনাল টু I হবে ফেলে, এবং এখানে যে প্রপোর্শনাল যে সাইন, হ্যাঁ, সেটাকে অমিট করে আমরা লিখছি LI, ঠিক আছে, LI। এবং আমরা এই ইকুয়েশনটাকে, দ্যাট ইজ 5e ইজ ইকুয়াল টু LI, যেটা 5 ইজ ইকুয়াল টু LI, যেটা L হচ্ছে এখানে কনস্ট্যান্ট বেসিক্যালি, যেটাকে পরবর্তীতে আমরা নাম দিচ্ছি যে তোমার কনস্ট্যান্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, ঠিক আছে। তো সেটা আমরা পরবর্তীতে আসি। তাহলে আমরা যেটা বলছি যে এই 5e কে যদি আমরা এই যে এই ইকুয়েশনটাতে বসাই, অর্থাৎ ই তে, তাহলে d5e/dt ছিল, তাই না? সেখান থেকে মানে মাইনাস d5e/dt ছিল, সেখান থেকে আমাদের এক্সপ্রেশনটা e ইজ ইকুয়াল টু আসবে মাইনাস এই 5 এর জায়গায় li, সো l তো কনস্ট্যান্ট, l টা সামনে আসলো, শুধু থাকলো di/dt মাইনাস l di/dt, ঠিক আছে। সেরকম একটা এক্সপ্রেশন আসবে, এটা হচ্ছে এটা এরকম। যদি তোমরা এদিকে না বুঝতে থাকো এই জন্য আমি লিখে দিলাম। সো যাই হোক, তাহলে এইখানে আমাদের এক্সপ্রেশনটা এরকম আসবে, e ইজ ইকুয়াল টু মাইনাস l di/dt। আমরা যেখানে বলছি যে l হচ্ছে আমাদের constant which depends on the geometry of the circuit and permeability of the medium in which it is immersed. It is known as the coefficient of self-inductance or the self-inductance of the circuit. তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কিন্তু আমাদের এই সেলফ ইন্ডাকটেন্স কে ডিফাইন করতে পারি। আমরা বলছি যে এই দুইটা ইকুয়েশনে যে কোনো একটা থেকে সেলফ ইন্ডাকটেন্স কে ডিফাইন করতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই এই ধরনের ডেফিনেশনের সাথে পরিচিত। অর্থাৎ মনে করো যে 5 ইজ ইকুয়াল টু LI থেকে যদি আমরা সেলফ ইন্ডাকটেন্স কে ডিফাইন করতে চাই, তাহলে আমরা কি বলবো যে L ইজ ইকুয়াল টু 5e/I, এই যে এরকম। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যদি যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, হ্যাঁ, এটা চলার কারণে যদি টোটাল ফ্লাক্স পরিবর্তন হয় একটা সার্কিটের ভিতর দিয়ে আর কি, ঠিক আছে। যে কি বলছে, ইট ইজ ইকুয়াল টু দ্য টোটাল ফ্লাক্স থ্রু দ্য সার্কিট when current flows through it, then this definition satisfactory for the medium with constant permeability. তাহলে এইটা আমরা বলছি যে, তাহলে এটাকে তখন আমরা বলবো সেলফ ইন্ডাকটেন্স অফ দ্যাট কয়েল। আমরা যদি এটাকে একটু সুন্দরভাবে বলি, মনে করে আমরা যদি বলি if we pass 1 ampere current through a particular coil which for which the result of one flux, one magnetic flux will change, then the ইন্ডাকটেন্স উইল বি ডিফাইন্ড অ্যাজ সেলফ ইন্ডাকটেন্স। আমরা এরকম বলতে পারি আমরা, কিন্তু আমরা বলছি যে এই ডেফিনেশনটা প্রযোজ্য হবে কখন? যখন ওই পার্টিকুলার কয়েলের পারমিয়াবিলিটিটা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ পার্টিকুলার কয়েলের মানে মিডিয়াম অফ ট্রান্সমিশন অফ ইলেকট্রন সেম থাকবে, চেঞ্জ হবে না। এখন বলতে পারো যে স্যার পার্টিকুলারলি তো কনস্ট্যান্টই থাকে, মানে জেনারেলি থাকে, কিন্তু মনে করো যে আমাদের মানে খুব মাইনিউট চেঞ্জ হয় আর কি। যেমন মনে করো আমরা যদি ভ্যাকুয়ামে না করি, মানে শূন্য স্থানে আর কি, যেখানে এয়ার প্রেসার নাই বা এয়ারের উপস্থিত নাই, তাহলে সেখানে কনস্ট্যান্ট। কিন্তু আমরা যদি রুম টেম্পারেচারে করি কোন এক্সপেরিমেন্ট, তখন দেখা যায় যে কখনো সময় মনে করো যে মানে বাইরের আবহাওয়াটা গুমোট হয়ে গেল আর কি। ফর এক্সাম্পল, সেক্ষেত্রে দেখা গেল যে বাতাস তেমন একটা
ফ্লো করতেছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু এয়ারের যে মুভমেন্ট সেটা একটু কম হতে পারে। আবার দেখা গেল যে এক্সপেরিমেন্ট শুরুর কিছুক্ষণ পরে ওয়েদারটা উইন্ডি হয়ে গেল, অনেক বেশি বাতাস বইছে সেই আরকি। সেভাবে আরকি কিছু সামান্য চেঞ্জ হয় আরকি। তো এইজন্য নরমালি কিন্তু পারমিয়াবিলিটি চেঞ্জ হয়, বাট আমরা সেটা পার্টিকুলার যদি একটা সেটআপ করে নিই, যেমন একটা গ্লাস গ্লাস দিয়ে প্রটেক্টেড একটা এক্সপেরিমেন্ট সেটআপ করে নিই, তাহলে দেখা যায় যে এরকম প্রবলেম হয় না। তো এটা একটা ডেফিনিশন হতে পারে। আরেকটা ডেফিনিশন আমরা এটা থেকে আনতে পারি। অর্থাৎ E is equal to minus L di by dt, এটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে আমরা এই যে এইভাবে লিখতে পারি যে L is equal to E by minus di by dt। তাইলে এইখানে তোমার আমরা di by dt তো ডেফিনেটলি আমাদের হচ্ছে I হচ্ছে অ্যাম্পিয়ার, সো এটাকে আমরা 1 অ্যাম্পিয়ার বাই 1 সেকেন্ড হিসেবে ধরে নিতে পারি। তাহলে তখন আমরা বলবো যে সেলফ ইন্ডাকটেন্স ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ দ্য ইনডিউসড ইএমএফ। তাহলে ই তো ছিল ইলেকট্রোমোটিভ ফোর্স, induced electromotive force, so is the ratio of induced EMF in the circuit to the rate of decay of current। এই যে di by dt কে আমরা বলছি রেট অফ ডিকে অফ কারেন্ট, কারণ সামনে একটা মাইনাস চিহ্ন আছে এই জন্য আর কি। সো di by dt বেসিক্যালি রেট অফ কারেন্ট, কিন্তু মাইনাস সাইন থাকার জন্য রেট অফ ডিকে অফ কারেন্ট বলছি। সো এগেন তো এখান থেকে আমরা ডিফাইন করছি এভাবে যে সেলফ ইন্ডাকটেন্স ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ ইনডিউসড ইএমএফ in the circuit to the rate of decay of current। তাহলে এই দুইভাবেই আমরা কিন্তু এই এখানকার যে সেলফ ইন্ডাকটেন্স এল সেটাকে আমরা ডিফাইন করতে পারি। তো এখন এই যে আমরা বলছি যে এল এর একক কি হবে আর কি। তো এল এর একক আমরা যদি এই যে ইকুয়েশন 5b is equal to li, সেখান থেকেও আমরা যদি ইয়ে করি তাহলে আমরা দেখবো আর কি যে এল এর একক আলটিমেটলি হেনরি হচ্ছে আর কি। মানে বেসিক্যালি হেনরি বলতে আমরা তখন ওয়েবার পার অ্যাম্পিয়ার বলবো, কারণ 5e ছিল ওয়েবার আর আই ছিল অ্যাম্পিয়ার, সো ওয়েবার পার অ্যাম্পিয়ারই হবে। তো যাই হোক এগুলো তোমরা দেখবে একটা থেকে আরেকটা ট্রান্সফার করছে, এবং এখানে কয়েকটা হেনরির মানে মিলি হেনরি, মাইক্রো হেনরি এগুলো যেমন যথারীতি যেমন হয়ে থাকে সেরকম। হ্যাঁ, তবে এইখানে যে একটা ডেফিনেশন আছে সেটা তোমাকে একটু মনে রাখতে হবে যে 1 হেনরি বলতে তুমি কি বুঝছো। যে কোন একটা পার্টিকুলার কয়েলের ইন্ডাকটেন্স যদি আমরা 1 হেনরি বলি তাহলে আমরা কি বুঝি, আমরা বলছি যে 1 হেনরি is the inductance of a circuit in which an electromotive force of 1 volt is induced when the current it changes at a rate of 1 ampere per second। ঠিক আছে, মানে আমাদের ফাইনাল যে ডেফিনেশন দিলাম সেইখান থেকে আমরা যদি বলি যে এখান থেকে এটা যদি 1 ভোল্ট হয় এবং এটা যদি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয় তাহলে L is equal to 1 হেনরি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ফাইনালি এটার ডেফিনেশন এভাবে 1 হেনরি বলতে পারি। এরপরে আমাদের আরেকটা জিনিস থাকছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স আর কি, ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ সেলফ ইন্ডাকটেন্স। তো এখানে বলছে মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স বলতে আমরা আসলে কি বুঝি। আমরা বুঝি যে মানে এটার যে ইম্প্যাক্ট পার্টিকুলার কোন সার্কিটে, হ্যাঁ সেটা দেখতে কেমন, অর্থাৎ এটা থাকলে কি হবে, মানে আমরা দেখবো কি ভিজুয়ালাইজটা কেমন হবে। হ্যাঁ, এটা থাকলে এটার ভিজুয়ালাইজেশনটাই কেমন হবে, অথবা যদি এটা না থাকে তাহলেই বা এটা ভিজুয়ালাইজেশন কেমন হবে। তো সেই যে ইম্প্যাক্ট আর কি, ঠিক আছে, সেটাই আমরা এখান থেকে দেখতে পাই। তো আমরা বলছি দ্য সেলফ ইন্ডাকটেন্স প্লেজ দ্য সেম রোল ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট অ্যাজ দ্য মাস অর মোমেন্ট অফ ইনার্শিয়া ইন মেকানিক্যাল মোশন। তাহলে আমরা এই মাস অথবা মোমেন্ট অফ ইনার্শিয়া মেকানিক্যাল মোশনে যে রোল প্লে করে, সেলফ ইন্ডাকটেন্স একটা সার্কিটে সেই রোল প্লে করে সেটা বলছি আমরা বলছি when circuit is on self inductance by inducing an EMF slows down the growth of the current। Similarly, when circuit is broken, an induced EMF in the same direction as original EMF does slow down the decay of current। আচ্ছা,
তাহলে আমরা বলছি যে মনে করো একটা মোশনের জন্য ম্যাসের ভূমিকা কি? আমরা যেহেতু মোশনের সাথে কম্পেয়ার করছি, মেকানিক্যাল মোশন মনে করো তার সাথে ম্যাসের রিলেশনটা কেমন? আমরা বলছি যদি ম্যাস বাড়তে থাকে তাহলে গতি ন্যাচারালি কমতে থাকে যদি এনার্জি সেম থাকে, তাই না? তাহলে ম্যাস যত বাড়বে মোশনটা কমতে থাকবে আর কি। তো ঠিক তেমনি ভাবে আমরা এখানে বলছি যে একটা সার্কিটে যখন সেলফ ইন্ডাকটেন্স হয় বাড়তে থাকে, তখন সেখানে কি হয় যে স্লোজ ডাউন দ্য গ্রোথ অফ দ্য কারেন্ট। তার মানে কারেন্টের গ্রোথটা সে স্লো ডাউন করতে থাকে। তাহলে এখানে যে কারেন্টের গ্রোথ সেটাকে আমরা মোশনের সাথে কম্পেয়ার করতে পারি আর কি। এটা হচ্ছে মানে আমরা বুঝার জন্য বলছি, কিন্তু যদি আমরা মানে অ্যাকচুয়ালি চিন্তাটা করি তাহলে দেখো যেহেতু ইন্ডাকটেন্স কি করে, আমরা শুরুতে বলছি যে সে এনার্জি স্টোর করে। টোটাল এনার্জি যা ছিল একটা সোর্সের, সেই এনার্জি যদি তোমার পুরোটা মিলে একটা কারেন্ট ফ্লো করতো, তাহলে ঠিক যতটুকু পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারবে। এখন এনার্জি যদি ফ্র্যাকশন অফ এনার্জি, ওই টোটাল এনার্জি থেকে কিছু এনার্জি আস্তে আস্তে স্টোর হওয়া শুরু হয়, তাহলে তো তার এনার্জি মানে কারেন্টের যে গ্রোথটা সেটা ঠিক থাকবে না, আস্তে আস্তে কমে যাবে। ন্যাচারাল এটা, কারণ আরেক জায়গায় যেহেতু কিছু এনার্জি আস্তে আস্তে কি হচ্ছে, জমা হচ্ছে। তাহলে এই আর কি, ঠিক আছে? এটা হলো মূল কথা। সো এই জন্য আমরা এটার সাথে কম্পেয়ার করছি যে যদি একটা পার্টিকুলার সার্কিটে মানে সেলফ ইন্ডাকটেন্স থাকলে তার এনার্জি মানে কারেন্ট সাপ্লাইং পাওয়ারটা আস্তে আস্তে স্লো ডাউন করবে আর কি। সো এখন বলতে পারো যে স্যার তাহলে এটা আমরা কেন করব, এটা তো আমাদের আসলে পাওয়ারটা কমাই দিচ্ছে। তো পাওয়ার যদি কমাই দিচ্ছে তাহলে এটা দেখো পার্টিকুলার আমাদের অনেকগুলো নেসেসিটি হতে পারে, সিচুয়েশন ডিমান্ড হতে পারে। সো কোনো একটা সিচুয়েশনে আমাদের হয়তো এমন প্রয়োজন হয় যেখানে মানে সময় সাপেক্ষে আমাদের কারেন্টের সাপ্লাই আস্তে আস্তে কম প্রয়োজন। এরকম অনেক সার্কিট আছে বা এরকম অনেক এক্সপিরিয়েন্স। এই সমস্ত ক্ষেত্রে আমাদের আর কি তোমার এই ইন্ডাকটেন্স গুলো ইউজ করতে হবে স্লো ডাউন করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে, এবং ওই সার্কিটটা ওইভাবেই আমাদেরকে ডিজাইন করা হয়। আচ্ছা, কম্পারিজনের আরেকটা ব্যাপার হচ্ছে ইন্ডাকটেন্সের সিম্বলটা এরকম, এই যে তোমার ইয়ে আর কি কি যেন বলে, কয়েল টাইপের। হোয়ারাস ক্যাপাসিট্যান্সের সিম্বলটা তো তোমরা জানোই যে এরকম, ঠিক আছে না? এরকম আর কি মাঝখানে গ্যাপ। সো এটা তো ক্যাপাসিট্যান্সের সিম্বল, আর ইন্ডাকট্যান্স সিম্বলটা কিন্তু এরকম। সো আমরা যেটা বলছি যে ইফ উই উইশ টু চেঞ্জ দ্য কারেন্ট ইন এ কয়েল উই মাস্ট ওভারকাম দিস ইন্টেরিয়া বাই কানেক্টিং দ্য কয়েল টু দ্য সাম এক্সটার্নাল ভোল্টেজ। মানে আমরা যদি মনে করি যে আমাদের এই ভিতরের যে কানেকশনটা আছে মানে ইন্ডাকটেন্স, এটার কারণে যেহেতু আমাদের কারেন্টের গ্রোথ কমে যাচ্ছে, তাহলে আমরা যদি ধরে নিই যে আমাদের কারেন্টের গ্রোথটাকে মানে নিউট্রাল রাখবো, কমাবো না, তাহলে বাড়তি বা কিছু সোর্স বাইরে থেকে অ্যাড করতে হবে, যেটা আর কি যে পরিমাণ কমবে ওই পরিমাণ এক্সট্রা দিতে থাকবে সবসময় আর কি। সেভাবে আমরা এটাকে বজায় রাখতে পারি যদি আবার আমাদের প্রয়োজন হয়। So in such circuit, the current I depend on the voltage V according to the relation. এটা অবশ্য বেসিক্যালি E is equal to LDI by dt এই সম্পর্কেরই একটা রূপান্তর আর কি। সো আমরা যেটা স্যার এটা বলছি, মেনটেন করার জন্য আমরা কি মানে কি টাইপ ডিভাইস ইউজ করব, জেনারেটর টাইপ কিছু? বুঝি নাই, আবার বলো। মানে এই যে মানে সেলফ ইন্ডাকটেন্স এর কারণে যে মানে এটা কমতেছে না ভোল্টেজটা, তো এটা মেনটেন করার জন্য যে মানে আমি আরেকটা সোর্স থেকে ইকুয়াল পরিমাণ আবার দিব, চার্জ দিব, তো ওই জিনিসটা মেনটেন করার জন্য আমি কি ধরনের ডিভাইস ইউজ করব? ব্যাটারি। জেনারেটর টাইপ? ব্যাটারি জেনারেটরে তো আমরা আমরা যতগুলো এখানে পড়ছি বুঝছো স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে, এই সবগুলোর ভোল্টেজ ম্যাক্সিমাম মনে করো 5 ভোল্ট এরকম আর কি। মানে আমাদের জেনারেটর তো অনেক বড় ব্যাপার। আমরা ছোটখাটো জিনিস নিয়ে এখানে ডিল করতেছি বেসিক শেখার জন্য।
আমরা মানে বেসিকটা কন্ট্রোল করেই তো বড় স্টেপে যাই। এইখানে জেনারেটর এখনো প্রয়োজন নাই আর কি, যা পড়াচ্ছি আর কি, ঠিক আছে। যদি ট্রান্সফরমারের কথা পড়তাম, স্টেপ আপ স্টেপ ডাউন বা অন্য কিছু, তখন কিন্তু আমাদের এই জেনারেটর আরো অনেক বড় বড় সোর্স নিয়ে কথাবার্তা বলা হয়। তো সেগুলো আমাদের হয়তো তোমাদের অন্য কোর্সে আছে, আমাদের ফিজিক্সে ওইগুলো প্রয়োজন মনে করি নাই, মানে করি নাই না করে নাই আর কি, কারণ আমি তো সিলেবাসটা ডিজাইন করি নাই, আমি তো আছি 1.5 বছর, তো সিলেবাসটা তো আছে তারও আগে থেকে। তো যদিও আমার কাছে মনে হয় কিছু জিনিস ইম্প্রোভাইজ করা দরকার, আর পরবর্তী সিলেবাস মিটিং কখনো হলে তখন দেখা যাবে আর কি। মানে কিছু জিনিস অ্যাড করা দরকার, কিছু জিনিস সাবস্ট্রাক্ট করা দরকার, যেগুলো আসলে আমার কাছে মনে হয়। যাই হোক, সো যেগুলা আমরা আসলে রিপিটেডলি পড়ি সেগুলো তো প্রয়োজন নাই। যেমন আমরা তোমাদের সেকেন্ড সেমিস্টারে দেখবা আমাদের ফাইনালি একটা চ্যাপ্টার আছে কারেন্ট এন্ড ইলেকট্রিক রেজিস্ট্যান্স। তাহলে আমরা এখানে এত কিছু পড়ে যাচ্ছি, ঠিক আছে, ওইখানে গিয়ে আবার কারেন্ট রেজিস্ট্যান্স পড়ার তো কোনো মানেই হয় না। মানে আমি তো পুরা, মানে এটা আমার কাছে পাগলামি লাগছে যে এটা কেমন সিলেবাস হলো। আমরা এখানে কত কঠিন কঠিন জিনিস পড়ে যাচ্ছি, ম্যাগনেটিক ইন্ডাকশন, ফিল্ড, এই সেই হাবি যাবে, এরপরে গিয়ে আবার কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স পড়ার কোনো মানে আছে? ওহমস ল, পটেনশিয়াল ডিফারেন্স, আরসি সার্কিট, এগুলোর কোনো মানে আছে? তোমরাই বলো। এটা চিন্তা করে বলো যে এইখানে ফ্যারাডে ল পর্যন্ত যাওয়ার পরে আবার ওহমস ল পড়ার দরকার আছে কোনো? এখন কেমনে বানাইছে, কি চিন্তা করছে আল্লাহ মাহবুব জানে। আসলে স্যার ফিজিক্সের সিলেবাস তো ফিজিক্স টিচারই বেটার বুঝবে। এখন মানে অন্য কেউ বানালে তো একটু এদিক সেদিক তো হবেই। যাই হোক, যেমনে আছে আপাতত। আর শুধু অবশ্য অন্য কেউ বানানো, তো এটা ইউজিসির গাইডলাইন থাকে, ওনারা ওইভাবে বানাইছে যে এই বানায়। সো যেটা বলছি আর কি, সো এই যে ইকুয়েশন আর কি, বুঝছো, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু দিস দিস, এইটাকে আমরা বলতে পারি, এখানে বলছে দিস ইকুয়েশন হ্যাজ দ্য সেম ফর্ম নিউটনস ল অফ মোশন, যেটা মানে এফ ইজ ইকুয়াল টু এম এ, যেটা তাহলে মানে এখানে এই ভোল্টেজটাকে আমরা এফ এর সাথে কম্পেয়ার করতে পারি মনে রাখার জন্য। এই এলটা হচ্ছে, যেহেতু শুরুতেই বলে দিচ্ছে এটা ম্যাস, এর সাথে কম্পেয়ার করছে ডিআই বাই ডিটি এর সাথে, তার মানে আই হচ্ছে তোমার এখানে ভেলোসিটির সাথে কম্পেয়ার করা হচ্ছে। সো ভেলোসিটি বাই টাইম মানে অ্যাক্সেলারেশন আর কি, এরকম আর কি, ঠিক আছে। তো এইগুলো হলো মূলত প্রথম কথাটার ব্যাখ্যা আর কি, যা পড়াচ্ছি এতক্ষণ সবকিছু হচ্ছে ব্যাখ্যা। এই যে আমরা যা বললাম এগুলো এরা বলছে, এত প্রয়োজন নাই আর কি। মূল কথা কিন্তু শুরুতে এটা, যে জাস্ট এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বলতে কি বুঝি, মূল কথা হচ্ছে এটাই, যে এটা আমরা ম্যাথের মতো কনসিডার করি, এবং ম্যাথ যেহেতু ভেলোসিটি কমায় দেয়, এটাও ভেলোসিটি মানে কারেন্টের গ্রোথ কমায় দেয়, এতটুকুই। এটা হলো মেইন থিম আর কি, মেইন কথা, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে ওই কথাগুলোর এক্সপ্লেনেশন আর কি। তো ওইটাই হচ্ছে স্টেটমেন্ট, এবং ফিজিক্যাল সিগনিফিকেন্স বলতে তুমি ওই কথাটার আশেপাশেই থাকবা, সবসময় এক্সপ্লেন করবে। এখন দেখা গেল যে তুমি মনে করো যে ফর ফ্রম অ্যানাদার সোর্স অথবা অন্য কোথাও থেকে আমি মনে করি এই প্রশ্ন তোমাকে দিয়েছি যে এক্সপ্লেইন দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ সেলফ ইন্ডাকটেন্স, 2 মার্কস। এখন মনে করো যে তুমি কি করছো, হাবি যাবে দুনিয়ার কত কিছু বলছো, কিন্তু এই মেইন কথাটাই বলো নাই, তাহলে দেখা যাবে যে হার্ডলি তোমার আমি হয়তো 0.5 দিচ্ছি, কারণ এটাই মেইন কথা, যে যেহেতু এটা ম্যাথস এর সাথে কম্পেয়ার করা হচ্ছে বা এই সেই আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রশ্ন এবং ম্যাথ দুইটাই দিয়ে দেবো একটু পরে। আমরা আরেকটা জিনিস শেষ করে নিই, সেটা হলো মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে তোমরা বুঝতেছো যে মিউচুয়াল ইন্ডাকটেন্স বলতে কি হবে, মানে কনসেপ্ট একদম সেম আগের মতোই। অর্থাৎ এইখানে কি হবে, কারেন্টের পরিবর্তন হবে, এবং কারেন্টের পরিবর্তন হলেই সেটার সাথে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে, কিন্তু প্রোভাইডেড দ্যাট যে তোমার ইয়ে আর কি, কারেন্টটা এবার নিজের একটা পার্টিকুলার কয়েলের জন্য না, বরং আর একটা কয়েলের কারণে ইনডিউসড হয়ে আসবে আর কি। অর্থাৎ এই যে এখানে দেখাচ্ছে যে এরকম দুটা কয়েল দেখাইছে, এটা হচ্ছে তোমার সোর্স,
আর এইখানে তো আমরা গ্যালভানোমিটার দেওয়া আছে, এটা আমরা মনে করো যে এই ক্ষেত্রে ফর দ্য সেকেন্ড কয়েল, ঠিক আছে, আমাদের এই ইন্ডাকটেন্সটা কাউন্ট করতেছি আর কি, জাস্ট এটা এতটুকুই। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, আমরা বলছি phi 2 1 বলবো, অর্থাৎ মানে এই একের কারণে দুইয়ে কি পরিমাণ ফ্লাক্স হচ্ছে আর কি, ঠিক আছে। 2 1 মিনস এটা যে এর ডাইরেক্ট ইয়ে নাই, সোর্স নাই, তো এই সোর্সটা হচ্ছে 1 এর আর ফ্লাক্সটা হচ্ছে 2 তে। সো একের কারণে 1 নম্বর কয়েলের কারণে 2 নম্বর কয়েলে কি পরিমাণ ফ্লাক্স হচ্ছে সেটা হচ্ছে phi 2 1। সো phi 2 1 ইজ ইকুয়াল টু এই যে ক্লোজ ইন্টিগ্রাল b1 ds1, তার মানে ds2। দেখো তাহলে এরিয়াটা হচ্ছে সেকেন্ড কয়েলের, আর এই যে ফিল্ড ভেক্টর যেটা সেটা হচ্ছে ফার্স্ট কয়েলের, কিন্তু কারণ ফার্স্ট কয়েলের সোর্স আছে আর কি। সেই কোয়েশনটা একটু এরকম পিকুলিয়ার, এই 1 2 গুলো একটু মিনিংফুল, এগুলো মাথায় রাখতে হবে। ইন কেস যদি আমি এটা দিই মনে করো, তাহলে তুমি কিন্তু এই 1 2 গুলো একটু মাথায় রাখতে হবে, যেমনি আছে এমনি দিতে হবে আর কি। বা তুমি বুঝে নিলেই চলতেছে এখন আমার কথা থেকে। কিন্তু যেমন মনে করো যে মনে করলো যে স্যার 2 1 1 2 তো কোনো ব্যাপার না, কিছু একটা দিলাম, তাহলে মার্কসও কিছু একটা দিয়ে দিব, কারণ এগুলো আসলেই ব্যাপার। সো ন্যাচারালি এই phi 2 1 ইজ প্রপোর্শনাল টু কারেন্ট I, এবং phi 2 1 বাই I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। এই কনস্ট্যান্ট যেটা বারবার বলছি, এই যে এই ইকুয়েশনে আবার ওই ইকুয়েশন d∅dt, সেটাতে আমরা এটা বসাইলে কনস্ট্যান্ট di/dt বলছি, মানে E ইজ ইকুয়াল টু যেটা ছিল আমাদের E ইজ ইকুয়াল টু মাইনাস d∅dt, সেখানে বসাচ্ছি। তাহলে এটা এই কনস্ট্যান্টের নাম দিচ্ছি আমরা M21। M21 কোথায়, যখন সেকেন্ড কয়েলে হচ্ছে আর কি। আমরা যখন ফিগারটা যদি উল্টো করে দিই সিম্পলি, ট্রিক্স গুলো কিন্তু আমি বলে দিচ্ছি সিম্পলি। মনে করো যে তোমাকে আমি কি করলাম, স্বাধীনভাবে না দিয়ে একটা ফিগার দিয়ে দিলাম, এবং সেই ফিগারে এই উল্টাই দিলাম আর কি। মনে করো এদিকে যেটা 2 ছিল, সেকেন্ডারি কয়েলটা এদিকে দিলাম, প্রাইমারি কয়েলটা এদিকে দিলাম, বা এদিকে এমন নাম দিলাম এটা 1 নম্বর কয়েল, ওটা 2 নম্বর কয়েল, এরকম উল্টাপাল্টা করে দিতে পারি আর কি, বা অন্য কোনো নাম দিতে পারি। তখন কিন্তু তোমার সাবস্ক্রিপ্ট গুলো ওরকম হবে ইউজুয়ালি, মানে জাস্ট 2 নম্বর কয়েলে এই যে এখানে সেকেন্ডারি বলছি, কিন্তু এখানে সেকেন্ডারি মানে 2 নম্বর বেসিক্যালি, আর প্রাইমারি মানে 1 নম্বর, মানে প্রাইমারিতে অবশ্যই পাওয়ার সোর্স থাকবে আর কি। তাহলে এখানে তোমার এই যে M21 যেটা, এটা হচ্ছে বেসিক্যালি মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ কয়েল 2 ডিউ টু কয়েল 1। I repeat, mutual inductance of coil 2 due to coil 1, M21 বলতে এটা বোঝায় আর কি, ঠিক আছে। সো এই কনস্ট্যান্টটা বলতে আমরা এটা বলছি, এবং কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা এটাকে ডিফাইন করতে পারবো আগের মতোই, মানে কি এই যে M21 is equal to E21/di/dt, এরকম। এটার আগে অবশ্য মাইনাস আছে, মানে সরি এটা তো ম্যাগনিটিউড বলছে, ম্যাগনিটিউডে তার মাইনাস প্রয়োজন নেই, যাই হোক। ওকে, সো এইভাবে আমরা ডিফাইন করতে পারি আর কি। আর এটা বলছে দাস ফর এনি টু সার্কিট, ইনফ্যাক্ট এই যে M12 ইজ ইকুয়াল টু M21 ইজ ইকুয়াল টু M হয়, সেটা ঠিক আছে, কিন্তু যদি পার্টিকুলার ডেফিনিশনের জন্য বলা হয় তাহলে কিন্তু তোমাকে আলাদা আলাদা ভাবে বলতে হবে যে M21 এর ডেফিনিশনটা এরকম এবং M12 এর ডেফিনিশনটা এরকম, ঠিক আছে। তাহলে এখন এইটা তাহলে আর আলাদা আলাদা ভাবে পড়ার প্রয়োজন নাই মনে করি। তারপরে আমি দেখো একটু তোমাকে বলি, মনে করি এই সার্কিটটার জন্য আমরা M12 কে অথবা এটার জন্য M21 কে ডিফাইন করব। তাহলে আমরা কি লিখবো, যে M21 is equal to E21 divided by minus di/dt। তাহলে E21 কি ছিল, ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, কোথায়, 2 নম্বর কয়েলে, কার জন্য, 1 নম্বর কয়েলে। তাহলে তুমি বললা যে মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ কয়েল 2 ডিউ টু কয়েল 1, এটা is defined as the ratio of induced electromotive force in coil 2 due to coil 1 with respect to decay of current due to time, বা rate of change of decaying current with respect to time। এই দুইটা রেশিওটাকে তুমি বলতেছো হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স M21, ঠিক আছে। এবং বাকি কথাগুলো আগের মতোই, যেটা ডেফিনেশন যেহেতু ওই একই রকম সবকিছুই। সো একক হেনরি, এটা ইজ ইকুয়াল টু 1 হলে এটা ইজ ইকুয়াল টু এরকম হয়,
এগুলো আর কি। তো এগুলো নিয়ে আর কথা বলার কিছু নাই। আর আমি নতুন কিছু আমি পড়াচ্ছিও না আর কি। তো এতটুকুই। এখন আমি তোমাদের ম্যাথ গুলোর কথা বলি একটু। এখানে আরেকটা জিনিস ছিল যে রিলেশনশিপ বিটুইন মিউচুয়াল ইন্ডাকটেন্স এন্ড সেলফ ইন্ডাকটেন্স। তো সেটা অবশ্য আচ্ছা থাক, লাগবে না। মানে পড়াইতে চাইলে তো পড়ানোর সীমা নাই, আরো অনেক কিছু আছে। কিন্তু আমি এখন তোমাদের কিছু দাগাই দিই, প্রশ্নের ব্যাপারে কথা বলি, তারপরে হচ্ছে ইয়ে আমি ওই যে ভাইবার ব্যাপারেও একটু কথা বলি, কারণ ফিজিক্স যেহেতু ফার্স্ট এক্সাম সেহেতু তোমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আচ্ছা কেউ একটু নোট ডাউন করো তো ম্যাথ গুলা। খাতা কলমে লিখো প্রয়োজনে, পরে যখন আমি বলবো প্রশ্ন বলবো যাতে ফাইনালি বলে দিতে পারো। এখানে হচ্ছে 11.12, 11.11, আমি পিছন দিক থেকে বলছি আর কি, আমরা উঠতে থাকি। দাঁড়া, আমাদের রেকর্ড অফ করে দিই, আর তো প্রয়োজন নেই।